দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম ইয়াসিন আলী, চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। আজকে আমরা আপনাদের সাথে একটা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে চলে এসেছি। তো এক্ষেত্রে আমাদের অনেক সময়ই বিভিন্ন রোগীরা আমাদের সাথে কমিউনিকেট করে, কোয়েশ্চেন করে ফেসবুক, ইউটিউবে। তো আমরা সেক্ষেত্রে তাদের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আজকে দেওয়ার চেষ্টা করব। এবং যারা দর্শক আপনারা এই প্রোগ্রামটি দেখছেন তারাও যদি কেউ এই ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টস এর মাধ্যমে এবং আমরা চেষ্টা করব এই পর্বের আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এবং যদি কোনোটা বাদ পড়ে যায় আমরা পরবর্তী পর্বে আপনাদের সেই প্রশ্নগুলা আমাদের কমেন্টস এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো দর্শক চলেন আমরা চলে যাই সরাসরি আজকে কোশ্চেন অ্যান্সার সেশনে। আমাদের কাছে প্রশ্ন করেছেন কয়েকদিন আগেই মিস্টার রফিকুল ইসলাম। উনি লিখেছেন, স্যার আমার বয়স 54 বছর। কয়েক মাস ধরে সকালে ঘুম থেকে উঠলে কোমর ও পিঠ খুব শক্ত লাগে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে কিছুটা কমে, কিন্তু দীর্ঘক্ষণ বিশ্রাম নিলে আবার ব্যথা বেড়ে যায়। অনেক সময় যেটা হয় যে আহ, এই ব্যথাটা কি বাতজনিত কারণে হয় নাকি কি কারণে হয় উনি একটু দুশ্চিন্তার মধ্যে আছেন। উনি জানতে চেয়েছেন এবং এইটা থেকে কিভাবে উনি পরিত্রাণ পেতে পারেন। দর্শক রফিকুল ইসলাম সাহেব যেটা বলেছেন যে উনি কয়েক মাস ধরে সকালে ঘুম থেকে উঠতে গেলে ব্যথা অনুভব করে, কিছুক্ষণ হাঁটাচলা করার পরে আবার ব্যথাটা একটু কমে আসে। এই ধরনের সমস্যা আমরা প্রায়ই পেয়ে থাকি। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা দেখি যে বর্তমান সময়ে আমরা যারা দীর্ঘক্ষণ বসে কাজ করি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, বা এমন আছে যে অনেক সময় ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করতে হয় বা জার্নি করতে হয়, তারা এই ধরনের সমস্যায় ভুগে থাকেন। মূলত এই কোমরের চারিদিকে যে মাংসপেশি বা লিগামেন্ট গুলা রয়েছে সেগুলো যখন দুর্বল হয়ে যায় তখন এই সমস্যা হয়। আমি আপনাদের উদ্দেশ্যে একটু দেখাই। যেমন স্পাইন, যেটা আমাদের মেরুদণ্ডের, এই মেরুদণ্ডের একটা গঠন আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে। এখানে প্রত্যেকটা হাড়ের মাঝখানে দেখেন আমাদের একটা করে গ্যাপ, যেটা গ্যাপে এক ধরনের জেলি লাইক সাবস্টেন্স থাকে। দুই পাশে আমাদের, মানে আমরা যদি পিছন থেকে দেখি, দুই পাশে আমাদের মাংসপেশি, লিগামেন্ট, যেগুলা আমাদের এই হাড়গুলাকে সঠিক জায়গায় ধরে রাখে। যখন এই মাংসপেশি লিগামেন্ট গুলা দুর্বল হয়ে যায় তখন মূলত এই ধরনের পেইনটা শুরু হয়। তো প্রথম দিকে আমরা এইটাকে খুব বেশি গুরুত্ব দিই না, যার ফলে দেখা যায় যে পেইনটা গ্রাজুয়ালি বাড়তে থাকে। একটা সময় যে পেইনটা অনেক সিভিয়ার আকার ধারণ করে। আমরা দেখতে পাই যে কোমর থেকে পুরো পা জুড়ে ব্যথা চলে যাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা কিছুক্ষণ হাঁটলে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বা হাঁটা যাচ্ছে না। পাটা ঝিনঝিন অবশ অবশ মনে হচ্ছে। আবার কিছুক্ষণ বিশ্রাম নিলে আবার আমরা হাঁটতে পারি। তো এই ধরনের সমস্যাগুলা কিন্তু শুরুতে এই ধরনের প্রবলেম দিয়ে শুরু হয়। তো রফিক সাহেব আপনি জানতে চেয়েছেন, আর আপনার বয়স 54, এই সময় দেখা যায় যে আমরা কিছু ডিজেনারেটিভ চেঞ্জের মধ্য দিয়ে যাই, আমাদের হাড়ের ক্ষয় হতে থাকে এবং অনেক সময় দুই ভার্টিব্রার মাঝখানে যে জেলি লাইক সাবস্টেন্স থাকে, ডিস্কটা পিছনের দিকে সরে যে নার্ভের উপর কম্প্রেস করে, অথবা অনেক সময় এই দুই ডিস্কের মাঝখানে যেটা দেখেছিলাম, এই কশের গুলায় অনেক সময় পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, যেগুলা অস্টিওফাইট আমরা বলি, নাম্বার স্পন্ডাইলোসিসের কারণে এটা হয়। সেক্ষেত্রেও নার্ভের উপর কম্প্রেস করলে এই ধরনের পেইন হতে পারে। তো আমি বলবো যে আপনি দেরি না করে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, যিনি আপনাকে এই সমস্যাগুলা কি কারণে হচ্ছে সেই কারণটাকে আইডেন্টিফাই করে আপনাকে একটা সঠিক পরামর্শ দিবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন করেছেন শামিমা আক্তার। ওনার বয়স 42 বছর। ওনার হাতের কবজি এবং হাতের আঙ্গুলগুলা, জয়েন্ট গুলা ব্যথা থাকে। সকালে আঙ্গুলগুলা শক্ত হয়ে যায়, কিছুক্ষণ নড়াচড়া করলে আবার কিছুটা কাজ করতে পারে। মাঝে মাঝে আঙ্গুলগুলা ফুলে যায়। তো এই ধরনের সমস্যায় উনি ভুগছেন। এখান থেকে উনি কিভাবে উত্তরণ পাবেন বা কিভাবে প্রতিকার পেতে পারেন সে বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন। তো মিসেস শামিমা আক্তার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের কাছে এই বিষয়টি জানতে চাওয়ার জন্য। আমরা যে জিনিসটা সাধারণত বেশি পেয়ে থাকি, এই হাতের ছোট ছোট জয়েন্ট গুলাতে ব্যথা বা পায়ের ছোট ছোট জয়েন্ট গুলাতে ব্যথা, এগুলো অনেক সময় রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ আমরা দেখতে পাই। এছাড়াও আরো অনেকগুলি কারণে এরকম হতে পারে। দেখা যায় যে
কারো পলিআর্থ্রাইটিস থেকে হতে পারে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যাদের ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন বিভিন্ন সময়ে, তারাও অনেক সময় এই ধরনের সমস্যায় ভুগে থাকেন। পলিআর্থ্রাইটিস হয়। তো আপনার বয়স ৪২, সেক্ষেত্রে অনেক সময় কিছু ডিজেনারেটিভ চেঞ্জও শুরু হয় এই বয়সে। আমরা দেখতে পাই যে অস্টিওআর্থ্রাইটিস এর আর্লি স্টেজে এরকম হতে পারে। বিভিন্ন জয়েন্ট পেইন হয়, জয়েন্টের ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড গুলো কমে যায়। সেক্ষেত্রে এই ধরনের সকালে মর্নিং স্টিফনেস তৈরি হতে পারে। আবার অনেক সময় আমরা দেখি ইউরিক অ্যাসিড নামে একটা উপাদান আছে আমাদের রক্তে, যেটাকে আমরা বলি গাউট বা বাংলায় অনেকে গেটে বাত বলে থাকি। সেই কারণেই অনেক সময় এই ধরনের জয়েন্ট ব্যথা হতে পারে। তো আপনাকে যেটা বলবো যে আপনি দেরি না করে আপনি একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিবেন, যিনি আপনার এই সমস্যাটাকে আইডেন্টিফাই করবেন যে কেন আপনি এই সমস্যায় ভুগছেন, কারণটা নির্ণয় করে সেই অনুযায়ী যদি আপনি চিকিৎসাটা নেন, তাহলে আপনি দীর্ঘমেয়াদী ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তবে এই ক্ষেত্রে অবহেলা করা যাবে না। আমরা অনেক সময় দেখি একটু সামান্য ব্যথানাশক ওষুধ খেলাম, দোকানে যেয়ে ওষুধ বন্ধ করলে আবার পেইনটা চলে আসে। এভাবে দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ খেতে, খেতে অনেকে লিভার, কিডনি এই জাতীয় গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল করে ফেলতে পারে। তো আমরা দর্শকদেরকে বলব যে এই ধরনের চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে নিজেরা ওষুধ নিয়ে খাওয়াটা বন্ধ রাখবেন। আমরা অনেক সময় দেখি যে স্টেরয়েড জাতীয় ওষুধ এর সাথে যোগ করেন, ব্যথানাশক ওষুধ একসাথে খেলে সাময়িকভাবে ব্যথাটা কম থাকে, বন্ধ করলে আবার ব্যথা চলে আসে। এইভাবে দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেতে, খেতে তাদের লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সো আপনি দেরি না করে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিবেন এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের ব্যথা কমাতে এবং সুস্থ থাকতে। সো দেরি না করে আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের তৃতীয় প্রশ্ন নাজমুল হাসান, উনি বয়স ৩৬ বছর। কিছুদিন ধরে গোড়ালির পিছনে ওনার ব্যথা হচ্ছে এবং বিশেষ করে সকালে হাঁটা শুরু করলে বেশি মনে হয়, ঘুম থেকে উঠে যখন পাটা ফেলে খুব বেশি ব্যথা অনুভব করে। কিছুক্ষণ হাঁটলে কিছুটা ব্যথা কমে আসে। প্রথম দিকে এরকম থাকলেও পরে আস্তে, আস্তে ব্যথাটা বেড়ে যাচ্ছে। ইদানিংকালে কিছুক্ষণ বসে অফিস থেকে বসার কাজ করার পরে যখন হাঁটতে যান তখনও ব্যথা অনুভব করি। ইভেন রাতে শুয়ে থাকলেও ব্যথা হচ্ছে। সো এই সমস্যা থেকে উনি কিভাবে পরিত্রাণ পেতে পারে আমাদের কাছে জানতে চেয়েছে। তো জনাব নাজমুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। আসলে আপনার যে সমস্যাটার কথা আপনি উল্লেখ করেছেন, আমাদের পায়ের গোড়ালির যে ব্যথাটা, গোড়ালির অংশে ক্যালকেনিয়াম নামে একটা বোনস আছে, যেটা অনেক সময় পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা বলি ক্যালকেনিয়াল স্পার। এই ক্যালকেনিয়াল স্পার থেকে অনেকের ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা পায়ের পাতার যে অংশ, সেই অংশে যেমন মাংসপেশি, লিগামেন্ট রয়েছে, তেমন এই স্কিন এবং মাংসপেশির মাঝখানে এক ধরনের আবরণের মতো থাকে, যেটাকে আমরা ফাসা বলে থাকি মেডিকেল ভাষায়। সেই প্লান্টার রিজনে থাকে, যে কারণে এই প্লান্টার ফাসায় যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয়, সেক্ষেত্রেও আমরা এই ধরনের ব্যথা অনুভব করি, যেটাকে আমরা প্লান্টার ফাসাইটিস বলি। এছাড়া অনেক সময় বিভিন্ন আর্থ্রাইটিসের কারণে পায়ের গোড়ালি থেকে শুরু করে পায়ের আঙ্গুল, পায়ের পাতায় ব্যথা হতে পারে। তার মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস অন্যতম, বা পলিআর্থ্রাইটিস, এই ধরনের সমস্যাগুলোর যেকোনো একটা থেকে আপনার এই সমস্যা হচ্ছে। তো শুরুতে যেভাবে আপনার শুরুটা হয়েছিল যে সকালে ঘুম থেকে উঠলে আপনি ব্যথা অনুভব করেন, কিছুক্ষণ হাঁটলে ব্যথাটা কমে যায়, এখন কিন্তু পেইনটা বলছেন আপনি দীর্ঘমেয়াদী হচ্ছে। সো এখন আর অবহেলা করার সুযোগ নেই। এক্ষেত্রে আপনি দ্রুত একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন। আমরা আপনার কারণটাকে নির্ণয় করে অনেক সময় এক্স-রে প্রয়োজন হতে পারে, কিছু প্যাথোলজিক্যাল টেস্টের প্রয়োজন হতে পারে এবং পাশাপাশি আমরা কিছু নিয়ম কানুনের কথাও বলি এই ধরনের সমস্যায়। আমরা বলি যে আপনি একটু নরম সোলের জুতা ব্যবহার করবেন, খালি পায়ে হাঁটবেন না। কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আপনাকে হেল্প করতে পারে, কিন্তু সেই এক্সারসাইজ গুলা কেমন হবে এটা ভ্যারি করে। আপনার নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিলে আপনি তার পরামর্শ অনুযায়ী যদি এই জিনিসগুলো করেন, আশা করি আপনি এই সমস্যা থেকে দ্রুতই সুস্থতা ফিরে পাবেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আমাদের সাথে চতুর্থ প্রশ্ন যিনি করেছেন, নাম শাহানা বেগম।
উনি বলেছেন, স্যার আমার বয়স 58 বছর, হাঁটা চলার সময় কোমরের নিচের দিকে ব্যথা এবং নিতম্বে ব্যথাটা চলে আসে। কিছুক্ষণ বসে বিশ্রাম নিলে ব্যথাটা কমে যায়। অনেক সময় বাজারে হাঁটতে গেলে মাঝপথে দাঁড়িয়ে যেতে হয়। তো এই সমস্যা থেকে আমি কিভাবে সুস্থ হতে পারি? মিসেস শাহানা বেগম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার যে সমস্যাটার কথা বলেছেন, এটা টিপিক্যালি আমরা কয়েকটা সমস্যা মানে কয়েকটা ডিজিজের সাথে মিল পাই। একটা হলো যে PLID আমরা বলি, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অথবা সাইটিকা, লাম্বাগো সাইটিকা, যেটা আমাদের কোমরের অংশ থেকে শুরু হয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথাটা ছড়িয়ে যায়। তো এই ব্যথাটা সাধারণত সাইটিক নার্ভের উপর কম্প্রেশন থেকে হয়ে থাকে। এটা বিভিন্ন কারণে সাইটিক নার্ভের কম্প্রেশন হতে পারে। তার মধ্যে যেমন আমরা দেখতে পাই যে দুই হাড়ের মাঝখানে, আমি কিছুক্ষণ আগে একটা দর্শকের উদ্দেশ্যে আপনাদের বলেছি যে আমাদের মেরুদণ্ডের গঠন অনুযায়ী দুই হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, যেটাকে আমরা বলি ডিস্ক প্রোল্যাপস, ডিস্ক ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ডিস্কটা যদি কোনো কারণে একটু পেছনের দিকে সরে গিয়ে নার্ভের উপর কম্প্রেস করে, তখন আমরা এই ডিস্ক হার্নিয়েশনটাকে বলি ডিস্ক প্রোল্যাপস বা প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটাকে আমরা PLID বলে থাকি। তো এই ডিস্ক প্রোল্যাপসটা, এখান থেকে দেখেন যে হলুদ হলুদ নার্ভ গুলো বের হয়ে আমাদের কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে। সেই নার্ভের উপরে যদি চেপে যায়, তখন পেইনটা রেডিয়েট করে আমাদের পায়ের দিকে যেতে পারে। এছাড়া অনেক সময় আমরা দেখি লাম্বার স্পন্ডাইলোসিস থেকেও একই ধরনের ঘটনা ঘটতে পারে। স্পন্ডাইলোসিসে কি হয়, এই যে দুইটা ভার্টিব্রার এই কর্নার গুলা ক্ষয় হয়, অনেক সময় পাখির ঠোঁটের মতো হাড় একটু বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি। আবার অনেক তখন এই নার্ভের উপর চাপ লাগে, এই ক্ষেত্রে এরকম হতে পারে। অথবা এই যে দুই হাড়ের মাঝখানে যে হলুদ হলুদ নার্ভ গুলো বের হয়ে আসছে যে ক্যানেলের মাধ্যমে, সেই ক্যানেলের যদি স্টেনোসিস ফর্ম করে, অনেক সময় দেখা যায় যে এই নার্ভের ফাংশনটা সঠিকভাবে করতে পারছে না, সেক্ষেত্রে আমরা বলি স্পাইনাল ক্যানেল স্টেনোসিস। সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা হতে পারে। তো আপনার সমস্যাটাকে অ্যাড্রেস করতে হবে যে কেন এই পেইনটা হচ্ছে। সেক্ষেত্রে আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি আপনাকে আপনার সমস্যাটাকে অ্যাসেস করে সেই অনুযায়ী মানে প্রয়োজন হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন পড়তে পারে। যেমন অনেক ক্ষেত্রে আমরা এক্স-রে, MRI জাতীয় টেস্টের প্রয়োজন পড়তে পারে। এর পাশাপাশি আমরা কিছু ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন করি বা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, যেটার মাধ্যমে আমরা আপনার সমস্যাটাকে আইডেন্টিফাই করব এবং তারপর সেই অনুযায়ী চিকিৎসা নেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আমরা আজকের মতো লাইভের শেষের অংশে চলে এসেছি। এই মুহূর্তে আমাদের সাথে একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছেন যে উনি বলেছেন যে ফ্রোজেন শোল্ডারের ব্যথায় ইনজেকশন নাকি ফিজিওথেরাপি, কোনটা বেশি কার্যকরী? জনাব গুলজার আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আসলে ফ্রোজেন শোল্ডার একটা টার্ম, যেটাকে আমরা বলি যে শোল্ডার জয়েন্টটা যখন আমরা মুভ করতে পারি না, যখন নড়াচড়া করতে কষ্ট হয়, বিশেষ করে যেমন আমরা বলি যে হাতটা উপরে উঠাইতে পারছি না, হাতটা পিঠের দিকে নিতে পারছি না, জামা কাপড় পরতে কষ্ট হয়, এই ধরনের একটা কন্ডিশন চলে আসে যে শোল্ডার জয়েন্টটা জমাট বেঁধে যায়। তো আমরা এই জমাট বাঁধার পিছনে বেশ কিছু কারণ দেখতে পাই। যেমন অনেক সময় দেখা যায় যে শোল্ডার জয়েন্টের নিজস্ব কিছু কারণ থাকে। যেমন শোল্ডার জয়েন্টের গঠন অনুযায়ী এই শোল্ডার জয়েন্টের চারিদিকে কিছু মাংসপেশি, লিগামেন্ট, যেগুলো আমাদের জয়েন্টটাকে শক্ত করে ধরে রাখে। সেক্ষেত্রে সেখানে যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয়, সেক্ষেত্রে আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। সেক্ষেত্রে প্রথম দিকে অল্প অল্প ব্যথা হয়। ব্যথার কারণে আমরা জয়েন্টটা খুব বেশি মুভ করি না, নড়াচড়া করি না, যার ফলে আস্তে আস্তে জয়েন্টটা শক্ত হয়ে যায়। একটা সময় যে ফ্রোজেন শোল্ডারে পরিণত হয়। আবার অনেক সময় আমরা দেখি যে ঘাড় থেকে যে নার্ভটা হাতের দিকে আসছে, সেই নার্ভের উপরে চাপ লেগে আছে। সেক্ষেত্রে ব্যথাটা ঘাড় থেকে একটু পিঠের দিকে, হাতের দিকে এবং পুরো হাত জুড়ে ঝিনঝিন অবশ হচ্ছে। এবং এই ব্যথার কারণে আমরা শোল্ডার জয়েন্টের মুভমেন্ট কম করি, আস্তে আস্তে জয়েন্ট অনেক সময় জমাট বেঁধে যায়। এছাড়াও কিছু পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন থেকে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে। আমরা দেখি যে দেখা যায় যে কোনো ফ্র্যাকচার হয়েছিল, তার শেপট অফ হিউমেরাসে আমরা প্লাস্টার দিয়ে দিয়েছি, তখন মুভমেন্ট কম হলো, আস্তে আস্তে জয়েন্টে জমাট বেঁধে যায়। চেস্টের কিছু সার্জারি রিলেটেড
পরবর্তীতে এই শোল্ডার জয়েন্ট স্টিফনেস ডেভেলপ করে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আহ, বিভিন্ন পোস্ট ট্রমাটিক ইনজুরি যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা এই রিলেটেড সমস্যা থেকে অনেকের এই শোল্ডার জয়েন্ট ব্যথা হয়। তো ব্যথাটাকে যদি প্রথমেই আমরা ইগনোর না করি, অনেকে মনে করে যে আমি এই কাতে ঘুমাইছিলাম যে কারণে আমার হয়তো ব্যথা হয়, আমি এক কাতে বেশি ঘুমাই। এই ধরনের কিছু ভ্রান্ত ধারণা অনেক সময় আমাদের ভিতরে কাজ করে। সেগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, প্রথমেই অ্যাড্রেস করতে পারি, সেক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ হওয়ার আগেই যদি আমরা চিকিৎসাটা নিই, জয়েন্টটাকে স্টিফ না হওয়ার আগেই যদি আমরা সেটাকে মুভেবল করতে পারি, সেক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী। আর যখন ফ্রোজেন হয়ে গেল তখন সেক্ষেত্রে আপনার ফিজিওথেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা অনেক সময় ব্যথানাশক ওষুধ খাই, ওষুধ খেলে সাময়িকভাবে ব্যথাটা কম থাকে, বন্ধ করলে আবার পেইনটা চলে আসে। সো এটা টেম্পোরারি ট্রিটমেন্ট, বা একটা ব্যথানাশক জেল লাগালেন। এই কারণে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা যদি জয়েন্টকে ফ্রি করতে পারি সবচেয়ে ভালো। অনেক ক্ষেত্রে কারো কারো অনেক সময় দেখা যায় যে জয়েন্টের ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড গুলো থাকার কথা সেটা অনেক সময় বেশ কমে যেয়ে থাকে। সেক্ষেত্রে অনেক সময় ইনজেকশনেরও প্রয়োজন পড়তে পারে, বাট এক্ষেত্রে স্টেরয়েড জাতীয় ইনজেকশন গুলোকে অ্যাভয়েড করা ভালো। কিছু ইনজেকশন আছে যেগুলা আমাদের জয়েন্টের ভিতরে ফ্লুইড গুলো বাড়ায়, তার মধ্যে সোডিয়াম হাইলোরোনেট একটা উপাদান আছে। এছাড়া পিআরপি নামে একটা মেথড আছে যেটা আমরা প্লাটিলেট রেস প্লাজমা বলে থাকি, সেটাও এই জয়েন্টের ফ্লুইড বাড়াইতে সাহায্য করে থাকে। এর পাশাপাশি যদি আমরা ফিজিওথেরাপি নিই, সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলো দ্রুত সমাধান পাওয়া যায়। তো দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং যারা এই ধরনের বিভিন্ন রকম ব্যথা বেদনায় ভুগছেন তাদেরকে, তাদের জ্ঞাতার্থে বলতে চাই যে আমরা প্রতি সপ্তাহে এখন থেকে প্রতি মঙ্গলবার রাত 8:30টায় আপনাদের সামনে হাজির হব এই বিভিন্ন রকম বাত ব্যথা রিলেটেড সমস্যা নিয়ে, যেমন ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস, বা কারো কোমর ব্যথা, গোড়ালি ব্যথা, এই জাতীয় সমস্যায় যারা ভুগে থাকেন তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনি সমস্যাটা শেয়ার করলে আপনি কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন সেটা একটা গাইডলাইন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।